হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা তত্ত্ব। হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক এরকম হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা নির্ণয় বা নির্ধারণটাও অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে দুইটা জিনিস আমরা পাবো, শক্তি এবং মাত্রা। ওষুধের শক্তিটা হচ্ছে রোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টিকারী যে শক্তি, এটাই হচ্ছে ওষুধের শক্তি। মূলত হোমিওপ্যাথিক ওষুধের যে শক্তি, এটাকে আমরা আলোচনার সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করি: নিম্ন শক্তি, লো পটেন্সি, মধ্য শক্তি, মিডিল পটেন্সি, আর উচ্চ শক্তি, হাই পটেন্সি। নিম্ন শক্তি আপনার মাদার টিংচার থেকে 30 পর্যন্ত, অর্থাৎ কিউ থেকে 30, এর মধ্যে 3, 6, 30 এই ধরনের এগুলো আছে। আর মধ্য শক্তির মধ্যে আমরা পাই 200 এবং 500। আর উচ্চ শক্তির মধ্যে আমরা 1M এবং এর পরবর্তী যে পটেন্সিগুলো আছে, এই পটেন্সিগুলো আমরা পেয়ে থাকি। এই শক্তি বা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকি, এক্ষেত্রে মূলত ফার্স্ট হচ্ছে আমরা তার এজ, অর্থাৎ বয়স, এটা নিয়ে গুরুত্ব দেই। সেকেন্ড হচ্ছে সেক্স, তার পুরুষ না মহিলা, এটা আমরা গুরুত্ব দেই। থার্ড তার অকুপেশন, তার পেশাটা কি। নেক্সট তার সাসসেপ্টিবিলিটি, তার রোগের প্রতি প্রবণতা, তার কি ধরনের রোগগুলো হচ্ছে বা রোগ কিরকম আক্রমণ করতেছে, এরকম সাসসেপ্টিবিলিটি মানে রোগের প্রতি প্রবণতা, এটার উপর আমরা গুরুত্ব দেই। পরবর্তী আমরা সেন্সিটিভিটি, সংবেদনশীলতা, যেমন কারো ঠান্ডা লাগার প্রবণতা বেশি, কারো গরমে কেউ অস্থির, এরকম কারো শরীরের বিভিন্ন জায়গায় গ্ল্যান্ডগুলো ফুলে যায়, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলোর উপর আমরা খেয়াল করি। এরপর আমরা খেয়াল করি তার ভাইটাল ফোর্স, স্টেট অফ ভাইটাল ফোর্স, তার জীবন শক্তির অবস্থা, তার সে খুব নাজুক প্রকৃতির, মানে সে দুর্বল নাকি সবল, এগুলো আমরা খেয়াল করি। এরপরে তার হেরিডিটি অ্যান্ড কনস্টিটিউশন, তার শরীরের গঠন কাঠামো কেমন, তার বংশগতির দিক দিয়ে সে কি কি রোগ নিয়ে আসছে, সেগুলো আমরা খেয়াল করি এই পটেন্সি এবং ডোজ সিলেকশনের ক্ষেত্রে। এরপর আমরা যেটা সিলেকশন, এই পটেন্সি এবং ডোজ সিলেকশনের ক্ষেত্রে চিন্তা করি, সেটা হচ্ছে তার প্রিভিয়াস হিস্ট্রি অফ ডিজিজ ট্রিটমেন্ট, মানে তার পূর্বে যেসব রোগ হয়েছে, এই রোগের সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। আর পাশাপাশি তার এই রোগের কি কি চিকিৎসা নিয়েছেন, সেইগুলো আমরা বিশ্লেষণ করে আমরা ডোজ এবং পটেন্সি সিলেকশন করি। এরপরে নেচার অ্যান্ড প্রগনোসিস অফ ডিজিজ, রোগের তার গতি এবং প্রকৃতি, সে কি তার রোগটা কি খুব আস্তে আস্তে আগাচ্ছে, নাকি তার রোগটা খুব দ্রুত আগাচ্ছে এবং দ্রুত ফ্যাটাল অবস্থায়, মারাত্মক একটা অবস্থার দিকে আগাচ্ছে, সেগুলো আমরা খেয়াল করি। এরপরে আমরা যে বিষয়গুলো আমরা চিন্তা করি, তার সিমিলারিটি বিটুইন ডিজিজ পিকচার অ্যান্ড ড্রাগ পিকচার, তার ওষুধের যে অবস্থা, ওষুধের যে লক্ষণগুলো, এর সঙ্গে তার আমরা যে কেস টেকিংটা নিলাম, এই কেস টেকিং কতটুকু মিল হলো, এটার উপর আমরা নির্ভর করি। মূলত যে বিষয়গুলো বললাম, এইগুলোর উপর আমরা নির্ভর করি আমরা তার পটেন্সি এবং ডোজ এগুলো সিলেকশন করি। তো প্রশ্ন আসতে পারে, আমরা কি এই পটেন্সি এবং ডোজ যদি ঠিক না হয়, আমরা মেডিসিন সিলেকশন ঠিক মতো হলো, তাহলে কি আমাদের ওষুধ কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে, তবে আপনি আশানুরূপ ফল পাবেন না, আপনার আরোগ্যটা বিলম্বিত হবে, অর্থাৎ আপনি যেভাবে আরোগ্যটা চাচ্ছিলেন সেভাবে আরোগ্য হবে না। এক্ষেত্রে অনেক জটিলতা হইতে পারে এবং এমন সময় রোগী আপনার থেকে দূরে সরে যাবে, অথবা রোগী অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, অথবা রোগীর রোগের যে ভোগকাল এটা লেন্দি হবে, রোগী বেশি কষ্ট পাবে। আচ্ছা, এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় যে ঘটে না তেমন না, যেমন আপনার পাস ফরমেশন করার জন্য মার্সল, হিপারসাল কিংবা সালিসিয়া, এটা কিন্তু লো পটেন্সিতে পাস ফরমেশন করে, আমরা নিশ্চিত এটা জানি। আবার হাই পটেন্সিতে এগুলা পাস শোষণ করে নেয়, মানে পুজ এটা শোষণ করে নেয়, মানে শুকায় ফেলে। আবার যেমন কিডনির যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বারবারিজ ভালগারিস যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা লো পটেন্সিতে সাধারণত দিয়ে থাকি। কিন্তু আবার এই বারবারিজ ভালগারিস কিন্তু আবার হাই পটেন্সি দিলে বাতের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে, এগুলো কিন্তু আবার নিশ্চিত। এরকম কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়। আবার যেমন ধরুন
কোনো পেশেন্টের প্রস্রাব সংক্রান্ত সমস্যা, সেক্ষেত্রে আমরা অ্যাপিসমেল যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে লো পটেন্সিটা আমাদের জন্য ভালো অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু যদি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের কোনো সমস্যা নিয়ে আসে, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সেক্ষেত্রে আমরা হাই পটেন্সি গুলো ইউজ করে থাকি। তো লো পটেন্সিটা আমরা কখন ইউজ করব? যখন আমরা দেখব লো পটেন্সি বলতে মাদার টিংচার থেকে 30, এই পটেন্সি গুলোকে আমরা লো পটেন্সি হিসেবে ধরি। যখন দেখব ডিজিজ পিকচার এবং ড্রাগ পিকচার, মানে যিনি আমার কাছে আসলেন যে রোগী, এর যে পিকচারটা আমরা পাচ্ছি, এই মানে তার মানে কেস টেকিং যে পিকচারটা পেলাম, আর ডিজিজ পিকচার যখন আংশিক সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ পুরোপুরি মিলল না, অর্থাৎ কিছুটা মিলছে, পুরোপুরি আমি মিলাইতে পারিনি, এমনকি আপনার আংশিক সাদৃশ্যপূর্ণ, সেক্ষেত্রে আমরা লো পটেন্সি, আমরা এই লো পটেন্সি ওষুধ ইউজ করব। এছাড়া যদি দেখি রোগী কারো কাঁধে ভর করে আসছে, রোগীর জীবন শক্তি ক্ষীণ, দুর্বল, নিস্তেজ, রোগীর আমরা লো পটেন্সিটা চিন্তা করব। রোগীর মধ্যে যদি রোগটা গভীরভাবে গ্রথিত হয়, রোগী যদি মারাত্মকভাবে মানে আক্রান্ত হন, খুব ভেঙে পড়ে, সেক্ষেত্রে আমরা লো পটেন্সি ইউজ করার চেষ্টা করব। এমন যদি হয় রোগী বোকা, নির্বোধ এবং নিশ্চেষ্ট, যে রোগীকে যে প্রশ্ন করছে রোগী ঠিক মতো উত্তরও দিতে পারছেন না, রোগীর প্রশ্ন করলে রোগী ফেল করে তাকায় থাকে, রোগী স্বাভাবিক যে অবস্থা, যে কিভাবে চলতে হবে, কিভাবে কার সঙ্গে মিশতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেগুলো রোগী বলতে পারেন না, তার মধ্যে সেই জ্ঞানটুকু নেই, তাহলে সেক্ষেত্রে আমরা লো পটেন্সি, তার মানে 30 বা 30 নিচে যে পটেন্সি গুলো আছে, এগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। যদি দেখি রোগী খুব কঠিন পরিশ্রম করেন, অর্থাৎ দিন মজুর শ্রেণীর, সারাদিন পরিশ্রম করেন, ঘুমানোর সুযোগ পান না, রোগী যা পরিশ্রম করেন তাতে মোটা কাপড় কেনার সামর্থ্য হয়, অথবা মোটা চালের ভাত খাওয়ার তার সামর্থ্য হয়, এই যে এই ধরনের গরিব শ্রেণীর যে রোগী, অথবা শ্রমিক শ্রেণীর যে রোগীগুলো, এই রোগীর ক্ষেত্রে আমরা সবসময় লো পটেন্সি ইউজ করার চেষ্টা করব, অর্থাৎ 30 বা এর নিচের যে পটেন্সি গুলো আছে এগুলো ইউজ করার চেষ্টা করব। এছাড়া যদি এমন হয় রোগীর মধ্যে আপনার বাহ্যিক যে লক্ষণগুলো, অথবা আঙ্গিক লক্ষণ, একটা সাইডের যে সমস্যা, অথবা বাহিরের তার লক্ষণটা বাহিরে, বাহ্যিক লক্ষণ এগুলো প্রকাশ পাচ্ছে, এই ক্ষেত্রে আমরা লো পটেন্সিটা ইউজ করার চেষ্টা করব। তার মানে তার আভ্যন্তরীণ যে লক্ষণগুলো প্রকাশ পাওয়ার কথা, আভ্যন্তরীণ ভিতরকার লক্ষণগুলো তো আমরা পাই নাই, বা মেন্টাল সিমটমস ঠিক মতো ক্লিয়ার ফুটে উঠতেছে না, সেক্ষেত্রে আমরা লো পটেন্সি গুলো মানে সিলেকশন করার চেষ্টা করব। যদি এমন যদি হয় যে মেডিসিনটা আমি সিলেকশন করলাম, এই মেডিসিনটা পরিপূর্ণভাবে পরীক্ষিত না, নট প্রুভড, এরকম মেডিসিন যদি হয়ে থাকে, অথবা আংশিক প্রুভড, এই সব ক্ষেত্রে আমরা লো পটেন্সির ওষুধ ইউজ করার চেষ্টা করব। যদি এমন হয় যে রোগী প্রবীণ অথবা বার্ধক্যে উপনীত হয়েছে, হয় না এরকম, যে আমাদের কাছে রোগী আসছেন খুব বৃদ্ধ, অথবা তার জীবন শক্তি নিস্তেজ হয়ে গেছে, এক্ষেত্রে আমরা তার লো পটেন্সিটা ইউজ করার চেষ্টা করব। এমনকি এমন সময় আছে রোগীরা এসে বলেন যে ডক্টর সাহেব, আমার ওষুধ কি কাজ করবে, আমি তো এরকম অনেক ওষুধ খেয়েছি কিন্তু ওষুধের কাজ করে না। তো এই ক্ষেত্রে আমরা সবসময় লো পটেন্সি ইউজ করার চেষ্টা করব। তার মানে রোগীর ওষুধের প্রতি উদ্দীপনার অভাব এবং ওষুধের প্রতি একটা ভয় আছে, যে ডাক্তার সাহেব আমি কি ওষুধ খাবো, আমি তো অনেক ডক্টরের কাছে গেছি, আমার তো ওষুধে কাজ করছে না, আমি অনেক হোমিওপ্যাথি খেয়েছি কিন্তু আমার ওষুধে কাজ করে না, ঠিক এরকম যে রোগী বলবে, সেই রোগীর ক্ষেত্রে আমরা লো পটেন্সি ইউজ করব। এছাড়া যদি রোগী মহিলা হয়, সেক্ষেত্রে আমরা লো পটেন্সি ইউজ করার চেষ্টা করব। আমরা কখন মধ্যশক্তির ওষুধ ইউজ করব? মধ্যশক্তির ওষুধ বললাম যে 200 এবং 500, যখন দেখবো রোগী হাইপার সেন্সিটিভ, বিশেষ সংবেদনশীল কেমন, যে রোগীকে কিছু বললে চেতে যাচ্ছে, রেগে যাচ্ছে, অথবা রোগী অল্প ঠান্ডায় খুব কাতর হয়ে যাচ্ছে, অথবা রোগীকে কোনো ওষুধ প্রয়োগ করলেই রোগী খুব বলছে আমার রোগটা বেড়ে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে, এরকম হাইপার সেন্সিটিভ, এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা মধ্যশক্তির যে ওষুধগুলো এগুলো দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, যদি এমন হয় রোগী
ইডিওসিনক্রেটিক, যেমন রোগী অতিরিক্ত বাচাল, অথবা রোগী যেভাবে কথা বলার কথা সেভাবে কথা বলে না, তার কথাগুলো মানে এলোমেলো কথা, যার কারণে অন্য একজন মনে কষ্ট পায়, অথবা রোগী পাগল শ্রেণীর। এমনকি রোগী যদি এমন হয় যে রোগী আপনার প্রতিবন্ধী টাইপের, স্বাভাবিক না, এক্ষেত্রে আমরা মধ্যশক্তির ওষুধ ইউজ করার চেষ্টা করব। আর যদি যে ওষুধটা ইউজ করবো সেই ওষুধটা যদি স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় হয় কিন্তু শক্তিকৃত অবস্থায় গভীর ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে আমরা মধ্যশক্তির ওষুধ ইউজ করব। যেমন মধ্যশক্তির ওষুধ আমরা এক্ষেত্রে আমরা একটা ওষুধ উদাহরণ দিই, যেমন নেট্রামিউর, কাঁচা লবণ। আমরা স্বাভাবিক অবস্থায় যখন খাচ্ছি তখন নিষ্ক্রিয়ভাবে খাচ্ছি, কিন্তু এটাকে যখন শক্তিকৃত করা হয় তখন এটা গভীর ক্রিয়াশীল, দীর্ঘদিন কাজ করে শরীরের উপরে। এছাড়া সাইলেশিয়া, এটা স্বাভাবিক অবস্থায় কিন্তু নিষ্ক্রিয়। সাইলেশিয়া বালি থেকে তৈরি হচ্ছে এই ওষুধটা, স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয়, কিন্তু শক্তিকৃত যখন করা হচ্ছে তখন এটা গভীর ক্রিয়াশীল। এইরকম এছাড়াও যদি কোনো রোগী যখন ডক্টরের কাছে আসেন তখন বিভিন্ন রকম অপচিকিৎসা নিয়ে যদি আসেন, অথবা কুচিকিৎসায় চিকিৎসিত হয়ে যদি আসেন, সেটা শুধু অন্য প্যাথি না, এমনও হইতে পারে যে হোমিওপ্যাথিতে বিভিন্ন ধরনের সিরাপ অথবা প্যাটেন অথবা ক্যাপসুল খেয়ে খেয়ে হোমিওপ্যাথির কাছে আসছে। আমরা কখন উচ্চ শক্তির কথা চিন্তা করব? উচ্চ শক্তিটা হচ্ছে 1M থেকে এর পরের পড়েছি। উচ্চ শক্তি হচ্ছে 1M থেকে এর পরবর্তী যে উপরে যে শক্তিগুলো, এগুলো উচ্চ শক্তি। মূলত আমরা যখন দেখি ডিজিজ পিকচার এবং ড্রাগ পিকচার, মানে রোগী যখন আমার কাছে আসলেন তখন রোগীর যে কেস হিস্ট্রি নিলাম, এই হিস্ট্রিটা আর আমি যে ওষুধটা সিলেকশন করলাম, এই ওষুধের যে লক্ষণগুলো যখন সাদৃশ্যপূর্ণ, দুইটা যখন মিলে যাবে, তখন আমরা উচ্চ শক্তির ওষুধ ইউজ করতে পারি। ফার্স্ট এটা আমরা চিন্তা করব। দ্বিতীয় চিন্তা করব, রোগীর জীবন শক্তি যদি এমন হয় যে জীবন শক্তি প্রচুর, প্রবল এবং ক্রিয়াশীল, মানে রোগী চেম্বারে আসছেন দৌড়াইতে, রোগীর দিকে তাকালে মনে হবে না রোগী অসুস্থ, এই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। আচ্ছা, এছাড়া যদি দেখা যায় রোগের যে প্রবণতা বা রোগের যে প্রবলতা এটা খুব বেশি, মানে রোগটা যখন খুব দ্রুতভাবে আক্রমণ করে বা দ্রুতভাবে আগাচ্ছে সামনের দিকে, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। এছাড়া যদি এমন হয় রোগী বুদ্ধিমান, রোগী চটপটে, চঞ্চল অথবা আবেগপ্রবণ, এই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। রোগীকে প্রশ্ন করলেই বোঝা যাবে রোগীর খুব দ্রুত প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। রোগী কিছু প্রশ্ন করলেই দেখা রোগী কান্দে ফেলতেছে, অথবা রোগীকে প্রশ্ন করলে দেখা রোগী হেসে দিচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা এই উচ্চ শক্তির ওষুধের কথা চিন্তা করে থাকি। আচ্ছা, যদি এমন হয় রোগী শুধু শুয়ে বসে থাকেন, অর্থাৎ রোগীর তেমন পরিশ্রম নেই, কায়িক কোনো পরিশ্রম নেই, রোগী শুধু কলমের কাজ করেন, রোগী শুধু চিন্তা ভাবনা করেন, অথবা রোগী ওই টকশোতে বসে মিষ্টি মিষ্টি কথা বলেন, যদি এমন হয় এই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তির ওষুধের কথা চিন্তা করে থাকি। যদি এমন হয় যে রোগীর রোগটা শেষ পরিণতির দিকে খুব দ্রুত আগাচ্ছে, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। যদি এমন হয় যে রোগীর নিদানগত পরিবর্তন, অর্থাৎ প্যাথোলজিক্যাল অ্যাট্রিবিউটস, টেস্টের অনেক রিপোর্ট নিয়ে আসছে, আমি পেজটা উল্টা দেখতেছি, অনেক রিপোর্ট, প্যাথোলজির কোনো পরিবর্তন না আসে, অর্থাৎ রোগীর মধ্যে যদি আপনার এরকম পুরো প্যাথোলজি কোনো টেস্টের কোনো পরিবর্তন না দেখি, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করব প্রথমে। যদি এমন হয় যে আমি যে ওষুধটা দিতে যাচ্ছি সেই ওষুধটা সুপরীক্ষিত, আমি জানি ওষুধের ক্রিয়াটা সম্পর্কে, মানে এটা পূর্বে পরীক্ষা হয়েছে, এরকম ওষুধ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। যদি এমন হয় রোগটা যদি উত্তরাধিকার সূত্রে আসে,
উত্তরাধিকার সূত্রে, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করব। যদি রোগীর মধ্যে থেকে আমরা রোগটা বের করার চেষ্টা করি, মানে তার পূর্বে যে রোগ হয়েছিল সেই রোগটা চাপা পড়া রোগটা বের করব, এরকম যদি চিন্তা করে থাকি কখনো, তাহলে আমরা অবশ্যই উচ্চ শক্তির কথা চিন্তা করব। তার মানে পূর্বে চাপা দেওয়া রোগটাকে বের করার জন্য উচ্চ শক্তির কথা চিন্তা করতে হবে। আচ্ছা, এছাড়া যদি রোগীর ভোগকাল দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। যদি রোগী এমন হন যে তার পুনরায় বারবার আক্রমণ করতে চায়, বারবার দীর্ঘদিন ধরে বারবার আক্রমণ করতে চায়, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। আর যদি ওষুধটা, আমি যে ওষুধটা দিব, এই ওষুধটা যদি ধ্বংসাত্মক হয়, যে ওষুধটা খেলে তার ক্ষতি হইতে পারে, যেমন ল্যাকেসিস ওষুধটা আমরা চিন্তা করতে পারি যে এই ওষুধটা যেখানে যে সোর্স থেকে আসে, সাপের বিষ থেকে তৈরি হয়, এই ওষুধটা যদি স্থূল ফর্মে হয় অথবা লো পটেন্সিতে হয়, তাহলে মারাত্মক ক্ষতি হইতে পারে। এক্ষেত্রে আমরা ল্যাকেসিস অথবা ফসফরাসের কথা চিন্তা করতে পারি। এই মেডিসিনগুলো আমরা অবশ্যই উচ্চ শক্তিতে শুরু করব। আচ্ছা, যদি এমন হয় যিনি আসলেন আমার কাছে, ইনি যদি কোনো ওষুধ কোম্পানিতে চাকরি করে থাকেন, অথবা তিনি যদি কোনো রসায়নবিদ হন, সেক্ষেত্রে তার জন্য আমরা উচ্চ শক্তির কথা অবশ্যই চিন্তা করব। আর রোগী যদি সুপুরুষ হন, অর্থাৎ যুবক শ্রেণীর হন, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তির কথা চিন্তা করতে পারি। এছাড়া আমি যে ওষুধটা রোগীর জন্য সিলেকশন করলাম, এই ওষুধটা যদি রোগশ্রেণীর হয়, রোগশ্রেণী দ্যাট মিনস যেমন টিউবারকুলিনাম, টিবির জীবাণু থেকে ওষুধটা তৈরি যদি হয়ে থাকে, অথবা মেডোরিনাম অর্থাৎ গনোরিয়া জীবাণু থেকে যদি ওষুধটা তৈরি হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই উচ্চ শক্তির কথা চিন্তা করব। আমরা কখনো এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে নিম্ন শক্তির কথা চিন্তা করব না। তো এখন আমরা ওষুধের পটেন্সি সিলেকশন করলাম বা শক্তি নির্ধারণ করলাম, কিন্তু আমরা কোন মাত্রায় দিব, তো মাত্রা নির্ধারণের ক্ষেত্রে আমরা 4টা জিনিস আমরা চিন্তা করি। তো ওষুধের মাত্রাটা আসলে মূলত কি? মাত্রাটা হচ্ছে একটা পরিমাণ বা পরিমাপ, যে পরিমাপে রোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য প্রতিবার দেওয়া হয়, সেটা হচ্ছে পরিমাপ, অর্থাৎ ডোজ। তো এই ডোজটা কিছু 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 ক্ষেত্রে 1 পিল হইতে পারে, বা 3-4টা পিল হইতে পারে, অথবা 1 ড্রপস হইতে পারে, 1 ফোঁটা হইতে পারে, অথবা ডিস্টিল ওয়াটার যদি দেওয়া হয় সেক্ষেত্রে হাফ চামচ অথবা হাফ মুখা অথবা 1 মুখা হইতে পারে। তো এটা আমরা এই ডোজটা 4টা বিষয়ের উপর আমরা নির্ধারণ করে থাকি। ফার্স্ট হচ্ছে যে রোগী আসলেন, তিনি কি ধরনের রোগ নিয়ে আসলেন, যিনি আসলেন যে রোগ নিয়ে আসলেন, রোগের গতি প্রকৃতি, রোগটা কোন দিকে আগাচ্ছে। এরপরে আমরা যে ওষুধটা দিচ্ছি, এই ওষুধের গতি প্রকৃতি এবং এই ওষুধের সোর্স, কোন সোর্স থেকে ওষুধটা আসছে, এবং ওষুধ কত পটেন্সিতে দিচ্ছি, যে পটেন্সি দিচ্ছি এটার উপর নির্ভর করবে ওষুধের ডোজ। তো এই 4টা জিনিসের উপর নির্ভর করবে ডোজটা। এখন রোগীর যদি ডোজটা যদি আমরা লো পটেন্সি চিন্তা করি এবং কেসটা যদি অ্যাকিউট কেস হয়, সেক্ষেত্রে আমরা খুব ঘন ঘন দিতে হবে। যেমন ধরুন একজন হার্ট অ্যাটাক করলো অথবা স্ট্রোকের রোগী, সেক্ষেত্রে আমাকে যদি চিকিৎসা দিতে হয় অবশ্যই লো পাওয়ারে দিতে হবে এবং ঘন ঘন দিতে হবে। এই ঘন ঘনটা হইতে পারে 5 মিনিট পর পর, 10 মিনিট পর পর, বা 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর পর। এমনকি লেবার পেইন মানে বাচ্চা প্রসবের সময় যে ব্যথাটা ওঠে, এক্ষেত্রে আমাদের ঘন ঘন দিতে লাগতে পারে। আর যদি মিডল পাওয়ার, এই পাওয়ারে হয় মানে 200 অথবা 500 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আপনার এটা এটা 3 থেকে 4টা ডোজ দিতে পারি, এবং দেওয়ার পরে ওষুধটা আমরা স্টপ রাখবো, কমপক্ষে 15 দিন আমরা স্টপ রাখবো। আর লো পাওয়ারের ক্ষেত্রে 30 পাওয়ার বা নিচের পাওয়ার গুলোর ক্ষেত্রে আমরা 4 থেকে 5টা ডোজ আমরা দিতে পারি, এবং এটা ঘন ঘন দিতে পারি, এমনকি 4 থেকে 5টা ডোজ দেওয়ার পরে আমরা বন্ধ করে রাখতে পারি। আর হাই পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি 1 m
10 এইগুলো দেই, সেক্ষেত্রে আমরা 2 থেকে 3টা ডোজ দিতে পারি। এবং 2 থেকে 3টা ডোজ দেওয়ার পরে, মানে 2বার বা 3বার দেওয়ার পরে আমরা ওষুধটা স্টপ করে রাখার চেষ্টা করব। আর এছাড়াও যদি এর উপরে পাওয়ারগুলো দেওয়া হয়, যেমন 50 বা সিএম, এই পাওয়ারগুলো উচ্চতর পাওয়ার যেটা, এই পাওয়ারগুলো দিলে আমরা একটা ডোজ অথবা 2টা ডোজ দিতে পারি।